ট্রু নিউজ বাংলায় এখন দিল্লি থেকে আমার সাথে জুড়েছেন শিবাজি সরকার। উনি NUJI, ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। শিবাজি বাবু, অনেক ধন্যবাদ খুব অল্প সময় নোটিসে ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। আহ, আপনার থেকে ভালো আর কেউ জানবে না, আপনি ওই শহরেই বসে আছেন। ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের নেপথ্যের গোপন কাহিনী কি? কেন ধর্মেন্দ্র প্রধান রিজাইন করলেন? আর কেনই বা বিজেপির দুর্ভেদ্য দুর্গ, যেটা 15 বছর বিজেপি কাউকে ছুতে দেয়নি, সেই দুর্গতে তারা একটা তীর হলেও তারা সেই তীরটা একটা ছোট গর্ত করলেও সেটা অ্যালাউ করলেন, যে হ্যাঁ ঠিক আছে, হজম করলেন যে একটা রেজিগনেশন দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যাক। আপনি যেটা বলেছেন সেটা ঠিকই, চট করে কেউ বিজেপি থেকে রেজিগনেশন হয় না। আর যেটা হয়েছে সেটাতে অবশ্যই কাল থেকেই মনে হচ্ছিল যে কিছু একটা হবে, কোনো কেউ বলছিল রেজিগনেশন হবে, কেউ বলছিল হবে না। কিন্তু কালকে যখন বিজেপি নেতা এসে এদের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন, তারপরে যখন ওরা বলে যে রেজিগনেশনের ব্যাপারে, উনি বলেন যে আমরা কালকে জানাবো, আমরা কথাবার্তা বলে কাল জানাবো। তারপর আর যেভাবে সমস্ত কিছু হয়, সেটাতে নিশ্চয়ই খুব আমি বলবো সারপ্রাইজিংই ছিল। সকলকেই লাগছিল যে সত্যি কি হচ্ছে সেটাকেও ঠিক বুঝতে পারছিল না যে সত্যিই রেজিগনেশন হবে। এই নিয়ে সকলেরই একটু সন্দেহ ছিল, কারণ এর আগেও 2 দিন আগেও এরকম হয়েছিল যে বোধহয় আজ রেজিগনেশন হবে, হতে পারে, এরকম কথা উঠেছিল। একটা জিনিস যেটা, নেপথ্যের কাহিনী কি? না, নেপথ্যের কাহিনী যদি দেখেন ওদের মধ্যেকার, স্পেশালি আপনার যে বিজেপি যে বা RSS এর যে কোর যেখানে, সেইখানে বেশ কয়েকদিন ধরেই সাংঘাতিক ডিবেট চলছিল যে রেজিগনেশন দেওয়া উচিত কি উচিত না। তার মধ্যে অনেকেই বলছিল যে এটা যদি আমরা আগেই করে নিতে পারি তাহলে ভালো হয়, তাহলে আর আমাদের একটা ফেস সেভিং থাকে। এইভাবে হঠাৎ এরকম প্রেশারে মেসেজটা যাবে না যে আমরা প্রেশারে আমাদের মন্ত্রী রিজাইন করেছে। কিন্তু যাই হোক, যেটা দুটোই ছিল। প্রথমে যে সংঘের যে টপ যারা, তারাও চাইছিলেন না যে কোনো রেজিগনেশন হয়, বা এরকম ভাবে কাউকে জাস্ট ভীষণ একটা যেন বিপজ্জনক ভাবে কাউকে যেন ঠেলে ফেলে দেওয়া হচ্ছে, এইসব মেসেজ যাচ্ছে, সেই জিনিসটা ওরা অ্যাভয়েড করতে চাইছিল। আর এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই ভেতরে খুব কথা হচ্ছিল যে এইভাবে যদি করা হয়, আর যদি না হয়, এরকম রেজিগনেশন যদি না হয়, যদি সরকার থাকতে পারে তো খুবই ভালো। এমনকি এ আওয়াজও উঠছিল যে আমাদের কেউ কেন রিজাইন করবে, সবচেয়ে ভালো হয় যে যারা ওখানে বসে আছে তাদের মানে যেভাবেই হোক খুব হার্শ মেজার্স নিয়ে তাদের একেবারে ওখান থেকে উঠিয়ে ফেলে দেওয়া হোক, বা এইরকম ধরনের নানা রকম কথা হ্যাঁ, তো হচ্ছিল। আপনার বক্তব্য হচ্ছে যে কোথাও না কোথাও RSS নাগপুরের আহ, মত বদল হয়, এবং মত বদল হওয়ার পরেই প্রেশার আসে বিজেপির ওপরে রিজাইন করুক। এটাই কি আসল কাহিনী, না আরো কিছু ব্যাপার আছে? আপনি যেটা বলছেন সেটা পার্টলি ঠিকই। RSS, দেখুন, RSSও চাইছিল না যে এটা হয়, কিন্তু আর সেই জন্যই এতটা সময় নিয়েছে। কারণ যখন ওটা বলা হয়েছিল, এই এই কথাটা আজকে এটা হয়নি, বেশ কয়েকদিন ধরেই RSS লিডারশিপ থেকে চাইছিল না, কিন্তু RSS এর যারা বেসিক ক্যাডার, যারা বা মিডল লেভেল লোক যারা, তাদের মধ্যে একটা ইয়ে ছিল যে এরকম মেসেজ যেন না যায়, আমরা মানে দায় পড়ে আমাদের করতে হয়েছে। এখন যেটা বলছে, এখন ওরা বলছে এটা যদি আরো কয়েকদিন আগে হতো বা জুন মাসেই যদি এটা করে দেওয়া হতো, সেও বলছে তাদের আর মধ্যে খোদ কথাবার্তা। আর খোদ নরেন্দ্র মোদী কবে বুঝতে পারলেন যে হাওয়া তার বিরুদ্ধে চলছে? এই আন্ডারস্ট্যান্ডিংটা কবে এলো এবং কিভাবে এলো, না আসেইনি আদৌ? এখনো সেটা হয়েছে কিনা এক্স্যাক্টলি বলা মুশকিল। এখন এখনো উম, পুরো এর মধ্যে যে চলছে, সেটা নিশ্চয়ই, এটাতে কোনো সন্দেহ নেই যে প্রেসারে এসেই এটা করা হয়েছে। আর এখনো যেটা ছিল, এখন যখন কালকে যখন নাড্ডা গিয়ে দেখা করে আসেন, তারপরে যখন নাড্ডা বলেন যে আমরা কাল কথা বলে জানাবো,
তখনও কেউ চাইলো না যে এই রেজিগনেশনটা এরম ভাবে হোক। তার একটা কারণ আছে, একটা ভীষণ বেশ কয়েকদিন ধরেই আরএসএস আর বিজেপির মধ্যে একটা ভীষণ একটা ভয়ও ছিল, আর সাংঘাতিক ভাবে যেরকম ভাবে সমস্ত কিছু চলছিল দিল্লিতে, তাতে তাদের শুধু এইটাই ছিল যে এই না হয় যে এই একটা রেজিগনেশন যদি হয়ে যায় তারপরে হয়তো আরো বেশি রেজিগনেশন ওরা ডিমান্ড করতে পারে বা আরো নানা রকম আর সেই ডিমান্ড হবে। ভয়টা কি ঠিক? এই যে রেজিগনেশনটা হলো এখন, যেটা আমি বললাম যে একটা দুর্ভেদ্য দুর্গে একটা ছোট্ট একটা গর্ত করেছে। আপনার কি মনে হয় যে এই গর্তটা সিমেন্ট বালি পাথর দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে, আবার দুর্গটা আগের মতোই হয়ে যাবে, নাকি এই গর্তটা বড় হতে থাকবে সময়ের সাথে? দেখুন, সেই ভয়টা বিজেপি আর এস এর মধ্যেই ছিল না তা নয়, ছিল এবং এখনো আছে। যে এখনো আমরা যেভাবে যে প্রেসারে এসে এখন যে মেসেজটা যাচ্ছে যে আমরা প্রেসারে এসেই এই কাজটা করাচ্ছি বা করছি, সেই মেসেজটা কেউ ঠিক ভালোভাবে সেভাবে নিতে পারছে না, এটা ঠিক। কিন্তু যেরকম ভাবে কদিন ধরে স্পেশালি দিল্লিতে আপনি যদি দেখেন, দিল্লিতে যেমন এখনো আজও মেট্রো এখনো বন্ধ আছে, এখনো গাড়ি ঘোড়া ওদিক দিয়ে চলছে না, মেন কোর দিল্লির মাঝখান দিয়ে, সেন্ট্রাল দিল্লির মাঝখান দিয়ে। সেই সব যে জিনিসগুলো যেগুলো চলছে, সেইটাতেই আরএসএস চাইছিল না যে এইভাবে কোনো কিছু হয়, যে মেসেজটা যায় যে আমরা যা কিছু করছি সেটা খুবই মানে প্রেসারে পড়ে আর কিছু না করতে পেরে। কারণ তাতে শুধু একটা জিনিসই নয়, দেখুন, নিটের ব্যাপারটা আছেই, নিট ছাড়া অনেক কিছুই উঠে বসেছে। কারণ একটা জিনিস যেটা, এই যে যখন আহ, ঘটনাগুলো আসে, এও কথা হয়েছে মাঝখানে যে এই যে জিনিসগুলো হয়েছে কিছুটা স্টেজ ম্যানেজ করা হয়েছিল শুরুতে, কিন্তু হাতের থেকে সেটা বেরিয়ে গেছে, এটা কথাও হচ্ছে। আর সেই যে বেরিয়ে যাচ্ছে হাতের থেকে, তার সঙ্গে যে নানা রকম তাতে এখনো পুরো আরএসএস বিজেপির মধ্যে একটা বেশ ভয় আছে এখনো। এই জিনিসটা যদি আরো বেড়ে যায় তাহলে কি হতে পারে, তাহলে কি, কারণ এই কয়েকদিনের মধ্যে রেজিগনেশন, নানা রকমের রেজিগনেশনের কথা আরো হয়েছে, শুধু ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটা একটা খুব ছোট ব্যাপার হয়ে গেছে এখন। কারণ যেভাবে এই 20 তারিখে যে যে এখন এই মার্চটা বেরোয়, আর যেভাবে পুরো এর পরবর্তীকালে কি হতে চলেছে মিস্টার সরকার? আপনি যেটা বললেন যে একটা ভয় ছিল এবং সেই ভয়টা সত্যি হতে পারে, আহ, যে একটার পরে অন্য রেজিগনেশন চাওয়া হবে, সুতরাং আগামীকালে খুব ছোট্ট করে আমাদের বলুন, আগামী আগামী 2 সপ্তাহ কিংবা আগামী 2 মাসে কি হতে চলেছে? দেখুন, একটা জিনিসটা এখানে থামছে না, এটা এই ফিলিংটা সকলের মধ্যে আছে ভেতরে। হুম। আর তার সঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, মানে যদি নিটের ওপর দিয়ে চলে যায় তো খুব ভালো, কিন্তু তার সঙ্গে যে রাম মন্দিরের যেসব ব্যাপার হয়েছে, তাছাড়া বদ্রীনাথের মন্দির, কেদার মধ্যে এই সমস্ত কিছু, তাছাড়া অমরকন্টকের মন্দির এখনো হচ্ছে, রাজস্থানের অনেকগুলো মন্দির যেসব হয়েছে সেসব ব্যাপারগুলো, তারপরে আর এই হ্যাঁ, কথা মানে বলা অনেক। আপনি কি বলতে চাইছেন? না, আমি বলতে চাইছি যে ব্যাপারটা শুধু নিটের ব্যাপারটা নয়, আছে ব্যাপারটা হলো যে এসআইআর এ যেগুলো হয়েছে, যেসব গন্ডগোলগুলো হয়েছে, প্রায় কয়েক কোটি নাম যেগুলো কাটা গেছে সারা দেশে, আর এখনো যেভাবে চলছে দিল্লিতে এসআইআর চলছে, এই সমস্ত কিছুই ইলেকশনের, তারপরে ইলেকশনের যে ম্যানিপুলেশনের ব্যাপার যেগুলো, সেই সব ব্যাপারগুলো উঠে উঠে আসছিল তাদের মধ্যে। তাছাড়াও নানা রকমের কারাপশনের ব্যাপারটা যেটা, সেটা আমার মনে হয় বাইরে থেকে বেশি যতটা বলা হচ্ছে তার চেয়ে বেশি ভেতরে সেই নিয়ে কথা হচ্ছে, যে এইসব ব্যাপার, সে পেট্রোলই হোক, এথানলই হোক, সমস্ত নানা সবকিছু মিলিয়ে ভেতরের মধ্যে আমার মনে হয় একটা খুব চাপা রোষ আছে, সেটা খুব বেড়ে যাচ্ছে। আর ভেতরের যে চাপা রোষটা যেটা বাড়ছে, তার জন্য কতটা আজকের যে রেজিগনেশনটা হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি নিশ্চয়ই যেভাবে একটা আনরেজিস্টার্ড পার্টি, একটা কিছু নাই অ্যাকচুয়ালি, একটা ভ্যাকুয়াম থেকে যেটা এসছে, সেই যে ইয়ং জেনারেশনের ছেলেরা বা তাদের প্রেসারে যে সমস্ত কিছু যতটা হয়েছে, সেই জিনিসটা নিশ্চয়ই এখনো পার্টি বা পার্টির মধ্যে
আর পার্টির বাইরেও এখনো ঠিক ওরা ঠিক সেভাবে ওরা কেউ ওটা বুঝতে পারছে না বা আগেও ভাবতে পারেনি যে এই জিনিসটা এই যে আপনি এখন কথাটা বললেন, এই আমাদের ছোট্ট করে ছোট ছোট জবাব দিন, কারণ সময় কম। এই যে আপনি কথাটা বললেন একটা আনরেজিস্টার্ড পার্টি, আপনার কি মনে হয় যে এখন দীপ্তে কি করবে অভিষেক, যে এটাকে লিড করছে, সে এটাকে কি একটা পার্টির জামা পরাবে, 2029-এ চোখ রাখবে, নাকি সে এখান থেকে সরে গিয়ে আহ যেখান থেকে সে এসেছিল ইউএসএ তে একটা ছোট্ট চাকরি করতে, সেখানে ফেরত যাবে? দেখুন এখনই খুব বলা মুশকিল। আপনি যেগুলো বলছেন সব পসিবিলিটি আছে, কিন্তু একটা যেটা জিনিস হয়েছে, এই যে পার্টি যেটা পার্টি আছে বা নেই যাই হোক, কিন্তু যেরকম পুরো আপনি যদি বলতে পারেন জেনজির ব্যাপারে যেটা যেটা তারা যেভাবে সমস্ত ভাবে কিছুটা পলিটিক্যাল পার্টির কয়েকটা ছিল, লেফট পার্টির কিছু লোকেরা ডেফিনেটলি আছে এর মধ্যে, কিছু আরো কিছুও আছে, কিন্তু সব মিলিয়ে যেভাবে জিনিসটা এরম ভাবে বুঝলাম, একেবারে আমার ভেপে প্রশ্নটা অন্য ছিল। আমার প্রশ্নটা এই 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 ছেলেটি, ইয়াং ছেলেটি যে লিডারশিপ দিয়েছে, সে কি ফেরত যাবে, নাকি আপনার মনে হয় যে সে একটা পলিটিক্যাল আউটফিট বানিয়ে 2029-এর দিকে কদম রাখবে? এখন ও যেভাবে কথা বলছে, এখন যদি আপনার যন্তর মন্তরে সে যেভাবে বলছে যে আমরা যাচ্ছি না, আমরা এখন সরছি না, আমরা আরো চাই, তো সেইতে যদি কোনো ইন্ডিকেশন হয়, তো ওদের চেষ্টা আছে যে ওইভাবে ওরা ওটা করবে, কিন্তু সেটা কবে কিভাবে হবে বলা মুশকিল। তবে নিশ্চয়ই আমার মনে হয় সে কতটা কি পারবে আমরা জানি না, কিন্তু এতে নিশ্চয়ই অন্য সব বিপক্ষের যে পার্টিরা আছে তারাও নিশ্চয়ই খুব একটা একটা আশা দেখতে পাচ্ছে যে যা কিছু, যাতে তাদের মধ্যে যে একটা হতাশা ছিল, সেই হতাশার থেকে তারা বেরিয়ে আসছে। আর তার সঙ্গে এই ককরোচ জনতা পার্টি, সেটা কি হবে না হবে আমরা বলা মুশকিল, কিন্তু একটা জিনিস আমরা দেখছি, দুদিন আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি একেবারে এই দিল্লির লাঠিচার্জের কথা বলা ছেড়ে দিয়েছেন, কিন্তু কালকে উনি বলছেন না না আমরা শুনবো। তো এই যে একটা টার্ন অ্যাবাউট দেখা যাচ্ছে, তাতে অনেক কিছুই হওয়া সম্ভব। আর সেটা কতটা বিজেপি স্ট্র্যাটেজিক্যালি ম্যানেজ করতে পারবে, দেখুন এখনো বিজেপি কে কেউ একেবারে জিরো মনে করছে না, যে সে ছেড়েও দিচ্ছে না, কিন্তু এই সমস্ত জিনিস আর আন্দোলনের ব্যাপারে, দেখুন আন্দোলনে অনেক কিছুই হয়েছে, অনেক আন্দোলনই হয়েছে, জয়প্রকাশের আন্দোলন দেখেছি আমরা, তো আন্দোলনও আমরা আমরা দেখেছি। আমরা ফিরে আসি এখনকার। এখন কি হবে এই আন্দোলনের পরে? আপনি কি এক্সপেক্ট করেন যে কৃষকদের আন্দোলন আরো তুল পাবে, শ্রমিক আন্দোলন বাড়বে সারা দেশে? ফিউচার অ্যানালিসিসটা বলুন। আন্দোলন, আমি একটা সোজা আন্দোলন বলে দিচ্ছি যখন আপনাকে, একটা দেখুন আন্দোলন যখন সফল হয়, তখন বাকি আন্দোলনকারীরা অনেক শক্তি পায়, এবং সরকার তা- দেশের সামনে যখন একবার উইক হয়, যে কোনো একবার, তখন সেই উইকনেসটাকে স্ট্রেংথে ফেরত আনতে গেলে সেই সরকারের খুব কষ্ট হয়, অসুবিধা হয়। কারণ পুলিশ উইক হয়ে গেছে। আজকে দিল্লি পুলিশ ব্যাকফুটে, সারা ভারতবর্ষের পুলিশ ব্যাকফুটে। কালকে বাংলার পুলিশও খুব সংযত ভাবে ডিল করেছে আন্দোলনকারীদের সাথে, কারণ তারা দেখতে পেয়েছে দিল্লি পুলিশ কিভাবে হেনস্থা হয়েছে সারা পৃথিবীর চোখে। সুতরাং সুতরাং আরো আন্দোলন শুরু হলে পুলিশ যে কোনো স্টেটের ব্যাকফুটে থাকবে, চটপট লাঠি ওঠানো, টিয়ার গ্যাস ছোড়া করতে পারবে না। তাতে আন্দোলনকারীরা আরো বেশি সবল হবে। এইরকম একটা সিচুয়েশনের দিকে আমরা কি এগোচ্ছি, যেখানে আরো আন্দোলন চালু হবে চারিদিকে? দেখুন আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে। নয়ডা, গুড়গাঁওতে শ্রমিকদের আন্দোলন মাস দেড়েক আগেই সাংঘাতিক ভাবে উঠেছে। তার অনেক রকম রিপারকাশন, সেটাকে অনেক রকম ভাবে জোট করে শেষ করানো হয়েছে, কিন্তু সে এখনো সেখানে সে কিছু শেষ হয়নি। কৃষকরা দুদিন আগেও দিল্লিতে মার্চ করার চেষ্টা করেছে, তাদের করতে দেওয়া হয়নি, কিন্তু তারা বসে নেই এখনো। তার সঙ্গে আলাদা আলাদা নানা রকমের যে শ্রমিক আছে, এমনকি আপনার বলতে পারেন যারা আপনার এই আইটি সেক্টরে যারা আছে, তারাও তাদেরও নানা রকমের ক্ষোভ আছে। সেই সমস্ত কিছু নিয়ে যে একটা কিছু হবে না একেবারে বলা মুশকিল, কারণ শ্রমিকদের একটা মনে করতে পারছে যে তারা যদি এখন সংগঠিত হতে পারে, শ্রমিক হোক, কৃষক হোক, আর যতই যাই যে কোনো রকমের প্রফেশনাল, তারা যদি একজুট হতে পারে, তাদের বলো যে তাহলে হয়তো আমরা অনেক কিছু পেতে পারি, যা কিছু আমরা হারিয়েছি, স্পেশালি যেমন ধরুন এই যে লেবার কোড টোড নিয়ে যেরকম একটা ক্ষোভ আছে, সেই সমস্ত জিনিস নিয়ে
একটা, আমার মনে হয় হয় সরকারকে এই সমস্ত লস গুলো আছে সেইগুলোকে ঠিক করে রিস্টোর করতে হবে, আর না হলে হয়তো আবার আরো কিছু যে একেবারে হবে না আগামী কিছুদিনের মধ্যে, সেটা মনে হয় আহ, আশা করা একেবারে ঠিক হবে না। একটা জিনিস মোদী সাহেব হয়তো বুঝতে পারেননি, জেন জি, এই জেন জির ব্যাপারটা কি, তাদের ব্যবহার কি, তাদের কথাবার্তা, চলো নাচার, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ওয়ার্ল্ড ভিউ, তারা কিভাবে সমাজ ব্যবস্থাকে দেখে, আহ, মোদী সেটা কি বুঝতে পারেননি? বিজেপির আইটি সেল, যেটা এত বিখ্যাত আইটি সেল, তারা কি বুঝতে পারেনি? আহ, বুঝতে পারলে তারা ফলো করেনি অনেক মাস ধরে এগুলো, এই মিম যেগুলো চলছে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে, সেগুলোকে, তাই সেই মিমের মানে কি, যে ধরনের স্লোগানিয়ারিং হচ্ছিল, মোদির ব্র্যান্ড ইমেজকে নষ্ট করার চেষ্টা হচ্ছিল, সেগুলো বুঝতে পারিনি। কোথায় ফেলিয়ারটা এসেছিল? জেনারেশনাল ডিসকানেক্ট, মানে একটা জেনারেশনের সাথে পলিটিশিয়ানসদের, বিজেপির পলিটিশিয়ানসদের ডিসকানেক্ট, নাকি ওভার কনফিডেন্স? দুটোই কম্বিনেশন আছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এর মধ্যে বেশি গত কয়েকদিনের মধ্যে যদি দেখি, গত 2 মাসের মধ্যে এই ব্যাপারে আমার মনে হয় আরএসএস বিজেপির মধ্যে একটা সাংঘাতিক একটা চার্নিং হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সেই চার্নিংটা বাইরে যত হচ্ছে ভেতরেও হচ্ছে, কিন্তু ভেতরে একটা যে কোর আছে, তারা কখনো চাইছিল না যে কোনোভাবে কেউ একেবারে এইভাবে সাকাম করে যাক, যেটা হয়ে গেছে এখন। কারণ তারা যেটা চাইছিল, তারা যে ডেফিনেটলি আপনি যেটা বলছেন, তারা ঠিক বাইরে যে কিছু হচ্ছে, যা কিছু হচ্ছে, জি যা করছে সেটা বুঝতে পারেনি। দ্বিতীয় জিনিস, জেনজির ব্যাপারে আমি নিজে দেখেছি, সেই পার্লামেন্ট মার্চ হোক বা যন্তর মন্তরে হোক আর যা কিছু হোক, যখন 20 তারিখে টিয়ার গ্যাসিং হচ্ছিল, তো টিয়ার গ্যাসের সামনেই ছেলেরা দাঁড়িয়েছিল, টিয়ার গ্যাস হলে তারা পেছিয়ে যাচ্ছিল, আবার চলে আসছিল বারে বারে, এখন পার্লামেন্টের সামনেই সেটা ছিল। আর কিন্তু একটা সবচেয়ে জিনিস যেটা ইন্টারেস্টিং ছিল, এই যারা ছিল, যাদের অফকোর্স বিজেপি আরএসএস এর লোকেরা নানাভাবে গালাগাল দিচ্ছিল, অনেক কিছু করছিল, কিন্তু তারা খুবই সংযত ছিল, খুবই ডিসিপ্লিন ছিল। তারা কোনোভাবে কারুর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কোন রকম কারুর সঙ্গে হাতাহাতি করার চেষ্টা করেনি। এমনকি যখন পুলিশে এনে নানা রকম পাথর টাথর এনে ফেলেছে, তখন পুলিশের পাথরই হয়তো কিছু যারা ফেরত পাঠিয়েছে, কিন্তু পুলিশ যেসব করে গেছে, সেই সব জিনিসগুলো এখন আমার মনে হয় সরকার হোক, আরএসএস হোক, বিজেপি হোক, এই সকলকেই ভাবতে হবে যে হাই হ্যান্ডেডনেস দিয়ে কোনো আন্দোলন বা যে অ্যাসপিরেশন সেগুলোকে শেষ করা যায় না। আর শুধু একটা জিনিস আপনাকে বলতে পারি, যে কথা হচ্ছে সেটা শুধু নিট বা ইলেকশনের শুধু পেপার লিক দিয়েই নয়, পেপার শুধু এডুকেশনাল কারাপশন নিয়েই নয়, এডুকেশনের যে সাকাম করে গেছে শুরু, সেটাই নয়, যে ইলেকশনে যা কিছু গন্ডগোল হচ্ছে, যে পেট্রোল নিয়ে যা কিছু হচ্ছে, ইথানল নিয়ে যা কিছু হচ্ছে, সারা দেশে যেরকম করে জিনিসপত্রের দাম বাড়ছে, আর এই সমস্ত কিছু আপনি বলতেন পুরো গ্যামারটা নিয়েই তারা আন্দোলনটা করছে বা এখনো করে যাচ্ছে। সেই জন্য এইটা ভাবা যে শুধু ধর্মেন্দ্র প্রধানের একটা রেজিগনেশন দিয়ে সবকিছু শেষ হয়ে যাবে আজই, আমার মনে হয় না সেটা হবে। সেটা আজই হবে কি কাল হবে, হয়তো হবে না সেটা ঠিকই, কিন্তু যেভাবে ধীরে ধীরে এগুচ্ছে অনেক কিছুই হতে পারে, আর অনেক কিছুই হওয়া সম্ভব। আর বাংলার কথা বললেন, লোকে বাংলার দিকে খুব তাকিয়ে আছে। বাংলার হারের পরেও মমতা ব্যানার্জি যেভাবে দাঁড়িয়ে আছেন, তার দিকে দেখছে, আর লোকে অনেকেই বলছে যে বিজেপি ভাঙবে তো বাংলা থেকেই ভাঙবে, এটা দিল্লিতে কথা হচ্ছে, বাংলার কথা বলছি না। তো সেই যে ব্যাপার হচ্ছে, আমার মনে হয় সেটা বিজেপি। কিভাবে হবে? বাংলা থেকে দিল্লি বিজেপি ভাঙা শুরু কিভাবে হবে? কি বলছেন? আপনি যেটা বললেন, দিল্লিতে অনেকেই বলছে বিজেপি মহলে, যদি বিজেপি ভাঙে তাহলে বাংলা থেকেই ভাঙা শুরু হবে। সেটা কিভাবে, সেটা কেন এবং কিভাবে, ছোট্ট করে, না, খুব সময় শর্টে কম। বলছি আমি, লোকে সকলের একটা ধারণা বিজেপি ইলেকশন যেভাবেই জিতে হোক, যেভাবেই হোক করে গেছে, অনেকে হয়তো ভোটও দিয়েছে, কিন্তু তারপরে 1-1.5 মাসের মধ্যেই যারা ভোট দিয়েছে, তারা যখন হকার উচ্ছেদ হচ্ছে, বুলডোজার চলছে, আর নানা রকম গালাগাল দিয়ে যেভাবে কথা বলছে, নেতাজি
নেতাজি আর শ্যামাপ্রসাদকে নিয়ে যেভাবে তামাশা করে যাচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে একটা জিনিস তোকে বলছে যে ওখানে তো বিজেপির লোক নেই, এরা কারা যারা করছে, এই দিয়ে কতদিন ওরা চালাতে পারবে? এই জিনিসটা এখানকার মধ্যে একটা স্পেশালি ইয়ং জেনারেশনের মধ্যে সেই কথাটা খুব হচ্ছে, যারা কতদিন পারবে এইভাবে। আর আমরা যদি উঠে দাঁড়াই, কতদিন এরা এখানে দাঁড়াতে পারবে? আর তাদের কাছে কোনো উত্তর নেই, কিন্তু তারা প্রশ্ন নিশ্চয়ই ওঠাচ্ছে। প্রশ্নের কি উত্তর আমার কাছেও আপনার কোনো জবাব নেই, কারোর কাছেই হয়তো নেই, কিন্তু একটা কিছু চলছে এইটুকু বলতে পারি যে চার্নিংটা এখন সবে শুরু হয়েছে, শেষ আমার হয়। শেষ প্রশ্ন, এখন কি, এর পরে কি, ককরোচ পার্টির ভবিষ্যৎ কি? দেখুন, আহ, আমার মনে হয় ককরোচ পার্টির ভবিষ্যৎ আগে বিশেষ কিছু ছিল না। এখন এই যে আন্দোলনটা গত এক সপ্তাহের মধ্যে যেটা হয়েছে, কারণ আমি দেখেছি যন্ত্র সুতরাং মন্ত্রে ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ কি ছোট্ট করে আমাকে বলুন যে। ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখো অনেক কিছু ডিপেন্ড করে। আন্দোলনের সময় অনেক রকম অনেক কিছুই হয়, আমরা অনেক আন্দোলন দেখেছি যেগুলো শেষ হয়ে গেছে। এখন এর আন্দোলনের পরে দাঁড়াতে পারে যদি একটা একটা নতুন পার্টি যদি সত্যি হতে পারে, তাহলে নিশ্চয়ই একটা বিরাট জিনিস হয়ে যাবে। কিন্তু যদি নাও হয়, তারপরেও আমার মনে হয় দেশের যে একটা রাজনৈতিক পরিবর্তনের একটা শুরু হওয়ার, সেটা বোধহয় হয়ে গেছে। আপনার কি মনে হয় ককরোচ পার্টি নিটে জেতার পরে, মানে নিট ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন পাওয়ার পরে আরো অনেক ইস্যুতে একটা প্রেশার গ্রুপ হয়ে দাঁড়াবে, যেরকম হয়তো এথানল নিয়ে তারা আন্দোলন করতে শুরু করবে, এথানল পেট্রোল, যেগুলো সাধারণ মানুষকে উত্তক্ত করছে। নিট যেরকম করেছিল সেরকম এথানল মিক্স পেট্রোলে তারা সাধারণ মানুষের সাপোর্ট পাবে, এই ধরনের সাধারণ মানুষের, কোনো গোষ্ঠীর নয়, একটা ফার্মারের নয়, ফার্মার একটা গোষ্ঠী, শ্রমিক একটা গোষ্ঠী, তাদের নয়, সাধারণ মানুষের ইস্যুস নিয়ে তারা একটা। পার্মানেন্ট আন্দোলনকারী গোষ্ঠী হয়ে দাঁড়াবে, কোনো পলিটিক্যাল পার্টি নয়, এরকম কি কিছু কিছু হতে চলেছে? লোকেরা দেখছে তাকিয়ে, অনেক কিছু লোকেদের এক্সপেকটেশন আছে, আর লোকেরা ভাবছে হয়তো ওরা করবে, আর বা ওরা ওখান থেকে শুরু করবে, আর তারপরে হয়তো সারা ভারতবর্ষে একটা পরিবর্তন আসতে পারে, এই একটা আশা লোকেদের মধ্যে দেখা দিয়েছে, এইটুকু বলা যেতে পারে আজকে। শিবাজী সরকার, অনেক ধন্যবাদ সময় বার করে কথা বলার জন্য ট্রু নিউজ বাংলার সাথে। আমি আবার ফেরত আসবো আপনার সাথে 15 দিন পরে। এই 15 দিনে দেখা যাবে ককরোচ পার্টি, যেটা আপনি বললেন, কিভাবে নিজেদের, এটা কি সত্যি মিশে যাবে হাওয়ায়, যেরকম হাওয়া থেকে এসেছিল, নাকি একটা সংগঠিত গোষ্ঠী হয়ে দাঁড়াবে? কারণ যদি গোষ্ঠী হয় তাহলে আগামী নির্বাচনে 2029-এর লোকসভা নির্বাচনে তাদের একটা বড় রোল থাকবে। অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে অনেক কথা বলার জন্য। ধন্যবাদ।